कि उत्तर पूर्व बांग्लादेश का ही है। उनका दादा परदादा तो हिंदू ही था। इट इज अ मैटर ऑफ फैक्ट, इट इज अ मैटर ऑफ रेकॉर्ड्स। আসাম ভারতের হাতছাড়া হয়ে বাংলাদেশের অংশ হতে চলেছে, এ কথা কি বিশ্বাস করবেন? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক এক বক্তব্যে কেন সেই সম্ভাবনা? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যের জনতান্ত্রিক পরিবর্তন নিয়ে যে শঙ্কা তিনি প্রকাশ করেছেন তা দিল্লির কপালে কেন এনেছে দুশ্চিন্তা? হিমন্ত বিশ্ব শর্মার ভয় পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে যে কোনো সময় আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। কিন্তু কেন একজন মুখ্যমন্ত্রী এমন চরম মন্তব্য করলেন? ভারতের ভয়টা আসলে কোথায়? মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্ব শর্মা জানান, আসামের বর্তমান জনসংখ্যার প্রায় 40% এখন বাংলাদেশি বংশোদ্ভূত। তার মতে গত 5 বছর ধরে তিনি এই বিষয়ে সতর্কবার্তা দিয়ে আসছেন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হার যদি আরও 10% বৃদ্ধি পায় তবে আসামকে ভারতের মানচিত্রে ধরে রাখা কঠিন হয়ে পড়বে। মুখ্যমন্ত্রী মনে করেন, জনসংখ্যার এই ভারসাম্যহীনতা আসামকে কার্যত বাংলাদেশের একটি বর্ধিত অংশে পরিণত করবে। এই বক্তব্য ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতার একটি বড় বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের এই ভীতি আরও বহুগুণ বেড়েছে। ভারতের এই উদ্বেগের আগুনে ঘি ঢেলেছে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্য। চলতি মাসের শুরুতে ভারতের বিভিন্ন গণমাধ্যমে তার একটি মন্তব্য ব্যাপকভাবে প্রচারিত হয়। হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, দিল্লি যদি ক্রমাগতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালায় তবে ঢাকার উচিত হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। তিনি আরও মনে করিয়ে দেন যে ভারতের এই অঞ্চলটি ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। শিলিগুড়ি করিডোর বা যাকে চিকেন স্ন্যাক বলা হয় সেই সরু পথটি বন্ধ করে দিলেই ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই বক্তব্যটি হিমন্ত বিশ্ব শর্মাকে এতটাই বিচলিত করেছে যে তিনি এর কড়া প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতের পারমাণবিক শক্তি এবং অর্থনৈতিক সক্ষমতার দোহাই দিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোর নেতারা এক ধরনের কাল্পনিক আতঙ্কে ভুগছেন। হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, বাংলাদেশের কিছু নেতা ভারতকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছেন, কিন্তু নিরপেক্ষভাবে দেখলে বোঝা যায় এটি মূলত ভারতের নিজস্ব রাজনৈতিক ব্যর্থতা ঢাকার একটি প্রচেষ্টা। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বর্তমানে যে তীব্র ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে তার কারণ দিল্লির দীর্ঘদিনের একপেশে নীতি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ এবং জুলাই আন্দোলনের পর দিল্লির রহস্যজনক ভূমিকা দুই দেশের সম্পর্ককে খাদের কিনারায় নিয়ে গেছে। এখন পরিস্থিতি সামাল দিতে না পেরে ভারত সীমান্ত ও জনতান্ত্রিক অজুহাত তুলে ধরছে। আসামের পরিস্থিতির পাশাপাশি ত্রিপুরা সীমান্ত নিয়েও ভারতের অস্থিরতা চরমে। ভারত সরকার এখন ত্রিপুরার নিরাপত্তা রক্ষায় 1971 সালের যুদ্ধে অংশ নেওয়া একটি বিশেষ ব্যাটালিয়নকে মোতায়েন করেছে। হঠাৎ করে কেন এই যুদ্ধ প্রস্তুতির মহড়া? ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজেই স্বীকার করেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দিল্লির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত 21 ডিসেম্বর বিজেপির একটি অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশের মাঠ পর্যায়ের প্রতিটি ঘটনার আপডেট নিয়মিতভাবে দিল্লিতে পাঠানো হচ্ছে। 1971 সালে যে ইউনিটটি মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল সেই একই ইউনিটকে পুনরায় মোতায়েন করার অর্থ ভারত ও বাংলাদেশকে একটি প্রচ্ছন্ন সামরিক হুমকি দেওয়ার চেষ্টা করছে। ভারতের এই সামরিক তৎপরতার পেছনে আরও গভীর কারণ আছে। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের 20তম মাউন্টেন ডিভিশন সহ বেশ কিছু ইউনিট সরাসরি ভূমিকা রেখেছিল। সেই ইতিহাসের সঙ্গে জড়িত সৈন্যদের পুনরায় সীমান্তে আনা কোনো সাধারণ ঘটনা নয়। মুখ্যমন্ত্রী মানিক সাহা আধুনিক যুদ্ধে দোহাই দিয়ে অপারেশন সিন্দুরের উদাহরণ টেনেছেন। তিনি দাবি করেছেন, প্রযুক্তির মাধ্যমে এক ক্লিকেই শত্রুকে আঘাত করা সম্ভব। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বদলে ভারত কেন যুদ্ধের ভাষা ব্যবহার করছে? ভারতের এই আক্রমণাত্মক ভঙ্গি মূলত তাদের আঞ্চলিক আধিপত্য হারানোর ভয় থেকেই তৈরি হয়েছে।
মানিক সাহা আরও অভিযোগ তুলেছেন যে বাংলাদেশে বর্তমানে যা ঘটছে তার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। ভারত বারবার দাবি করছেন শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে নাকি মৌলবাদী শক্তি সক্রিয় হয়ে উঠেছে। ভারতের এই ন্যারেটিভ মূলত বাংলাদেশের গণ অভ্যুত্থানকে খাটো করার একটি প্রচেষ্টা। বাংলাদেশে ছাত্র জনতা যখন তাদের অধিকার আদায়ে লড়াই করছে তখন ভারত তাকে মৌলবাদ হিসেবে প্রচার করে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ছড়াতে চাইছে। এর ফলে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে দূরত্বের দেয়াল আরও উঁচু হচ্ছে। ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাগুলো থেকে বোঝা যায় ভারত সরকার জনমনে বাংলাদেশ বিরোধী বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে। বর্তমানে ভারত ও বাংলাদেশ সীমান্তের প্রায় 856 কিলোমিটার এলাকা বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং বিএসএফের শীর্ষ কর্মকর্তারা ঘন ঘন বৈঠক করছেন। কাঁটাতারের বেড়া না থাকা এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। ভারত দাবি করছে তারা অনুপ্রবেশ ঠেকাতে এই ব্যবস্থা নিচ্ছে, কিন্তু মূল উদ্দেশ্য হল বাংলাদেশের উপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। ভারতের এই নিরাপত্তা বেষ্টনী তৈরির তোড়জোড় আসলে তাদের নিজেদের অভ্যন্তরীণ দুর্বলতাকেই প্রকাশ করে। হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যে ফিরে আসা যাক। তিনি যখন বলেন আসাম বাংলাদেশের হয়ে যাবে, তখন তিনি আসলে আসামের সাধারণ মানুষের মধ্যে একটি সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করেন। ভারতের এই রাজনীতি দীর্ঘদিনের। যখনই কোনো রাজ্যে বিজেপি সরকার চাপে পড়ে তখনই তারা বাংলাদেশি অনুপ্রবেশের কাঠ ব্যবহার করে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশের মানুষ এখন নিজেদের সার্বভৌমত্ব নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন। দিল্লির কোনো ধমক বা হুমকির কাছে বাংলাদেশ যে মাথা নত করবে না তা সাম্প্রতিক মাসগুলোতে স্পষ্ট হয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা যতই ভারতকে অর্থনৈতিক বা পারমাণবিক শক্তি হিসেবে জাহির করুন না কেন, ভৌগোলিক সত্য হল বাংলাদেশের সহযোগিতা ছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চল সর্বদা একটি বিচ্ছিন্ন দ্বীপের মতোই থেকে যাবে। ভারতের বোঝা উচিত সীমান্তে সৈন্য মোতায়েন করে বা প্রতিবেশী দেশের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দীর্ঘমেয়াদী শান্তি অর্জন সম্ভব নয়। আসাম বা ত্রিপুরার ভবিষ্যৎ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বা মানিক সাহারা যে শঙ্কা প্রকাশ করছেন তার সমাধান ভারতের অভ্যন্তরীণ সুশাসনেই নিহিত। বাংলাদেশের উপর দোষ চাপিয়ে বা কাল্পনিক শত্রু তৈরি করে তারা হয়তো সাময়িক রাজনৈতিক সুবিধা পেতে পারেন, কিন্তু তাতে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কে যে ফাটল ধরছে তা পূরণ করা কঠিন হবে।